প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, নাম বেতন ও মজুরি। এই বেতন ও মজুরি অধ্যায়টা আমি বলেছিলাম একটু বড় অধ্যায়, যেখান থেকে অলরেডি এর আগে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর কিছু অঙ্ক করেছি, তার নিয়ম দেখেছি, কিভাবে এই হিসাব প্রস্তুত করতে হয় এই জিনিসটাও আমরা লক্ষ্য করেছি। আমাদের আজকে শিক্ষণীয় বিষয় এই বেতন ও মজুরির অঙ্কে উপর প্রাথমিক ধারণা গ্রহণ করা। তোমরা লক্ষ্য করো, আজকের ক্লাসের থেকে আমরা যা শিখব, প্রথমেই লেখা আছে বেতন কি, 2 নম্বরে লেখা আছে মজুরি কি, 3 নম্বরে লেখা আছে বেতন ও মজুরির অঙ্কে কি কাজ করতে হয়, 4 উপার্জন কি, 5 কর্তন কি। প্রথমে আমরা দেখে নেব বেতন কি। সাধারণত একজন ব্যক্তিকে তার মানসিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাকে বেতন বলে। তোমরা একটু লিখে নাও তাহলে, বেতন কি? মানসিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়। তাহলে মানসিক শ্রমের বিনিময় কেন বলা হচ্ছে? তার বুদ্ধিগত পরিশ্রমের ফলে, তার মানসিক শ্রমের ফলে তার মানসিক বুদ্ধি প্রয়োগের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ একটি পারিশ্রমিক দিতে হয়, যেটা বেতন। এখানে লক্ষণীয় বিষয় দেখো, এই অনলাইন ক্লাসে অফলাইন ক্লাস অর্থাৎ তোমাদের সরাসরি শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে আমরা শারীরিকভাবে পরিশ্রমও খুব কম করে থাকি, আমরা বেশি পরিশ্রম করে থাকি মানসিক, দৈহিক নয়। বিভিন্ন বুদ্ধিদীপ্ত উদাহরণ, বিভিন্ন যৌক্তিক কারণ দেখিয়ে আমরা একটি সমস্যার সমাধানের পথ তোমাদের দেখিয়ে দিয়ে থাকি। এজন্যে আমরা সরকার থেকে মাস শেষে যে পরিমাণ অর্থ পেয়ে থাকি এটাকে বেতন বলি। কিন্তু আমাদের এই কলেজে আমাদের বিল্ডিং তৈরির কাজে যে ব্যক্তি কাজ করছেন, উনি ইট 1 তলা 2 তলা 3 তলা এরকমভাবে উনি উত্তোলন করে দিচ্ছেন। উৎপাদনের বা বিল্ডিং তৈরির অন্যান্য উপকরণ এগিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে উনি নির্দিষ্ট একটা মজুরি পাচ্ছেন বা উনি নির্দিষ্ট একটা টাকা পাচ্ছেন। এটা সম্পূর্ণ দৈহিক শ্রমের বিনিময়। তাই দৈহিক শ্রমের বিনিময়ে যেটা, এটা মজুরি। আর মানসিক শ্রমের বিনিময়ে যেটা, এটা বেতন। আমরা মজুরি কি এটা আগে আমরা জেনে ফেললাম বেতনের সংজ্ঞা দিতে যে, অর্থাৎ আমরা বেতনের ওখানে লিখেছি মানসিক শ্রমের বিনিময়ে একজন ব্যক্তিকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বেতন বলে। এবার আমরা লিখে নেব মজুরি কি। দৈহিক বা শারীরিক শ্রমের বিনিময়ে যে অর্থ
প্রদান করা হয় তাকে মজুরি বলে। তাহলে আমরা এক কথা একটু জেনে নিই, মানসিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হবে তা বেতন, শারীরিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হবে তা মজুরি। তাহলে আমরা বলতে পারি মানসিক সমান সমান বেতন, শারীরিক শ্রম সমান সমান মজুরি। মানসিক শ্রমের বিনিময়ে বেতন, শারীরিক শ্রমের বিনিময়ে মজুরি। আসলে আমাদের নিট মজুরি এই অঙ্কের ক্ষেত্রে নিট প্রদেয় মজুরি বা নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়। নিট বলতে সেই পরিমাণ টাকাকে বোঝাবে। একজন কর্মকর্তা প্রতি মাসে তার মানসিক শ্রমের বিনিময়ে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন খাতে অর্থ পেয়ে থাকেন। আবার এই প্রাপ্ত অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ প্রতিষ্ঠানে রেখে যেতে হয় বা প্রতিষ্ঠান কর্তন করে নেয়। এই উপার্জন থেকে কর্তন বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ উনি হাতে পেয়ে থাকেন তাকে নিট বেতন বলে। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন ছিল বেতন ও মজুরির অঙ্কে কি করতে হয়। তোমরা আবার লক্ষ্য করো, তৃতীয় নম্বর প্রশ্নে লেখা আছে বেতন ও মজুরির অঙ্কে কি করতে হয়। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, বেতন ও মজুরির অঙ্কে একজন কর্মকর্তা বা একজন শ্রমিকের নিট বেতন এবং নিট মজুরি নির্ধারণ করা হয়, দেখানো হয়, তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে আসি আমরা উপার্জন। কোনো কর্মকর্তা ওই প্রতিষ্ঠানে কাজের বিনিময়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ যাকে বলা হচ্ছে মূল বেতন পেয়ে থাকেন। এই মূল বেতনের সাথে মূল বেতনের নির্দিষ্ট হারে, এটা 40% হতে পারে, 45% হতে পারে, অর্থাৎ 40% হতে পারে, 45% হতে পারে, এমন হারে উনি বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন। অর্থাৎ মূল বেতনের উপরে যে পরিমাণ অর্থ উনি অতিরিক্ত বাড়ি ভাড়া হিসেবে পান, এটাও ওনার একটা উপার্জন। সাথে সাথে উনি পান মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, অন্যান্য সুবিধা। এই অন্যান্য সুবিধার ভিতর থাকতে পারে যাতায়াত, নিরাপত্তা, শ্রান্তি বিনোদন, বিভিন্ন রকমের। তাহলে আমরা বলতে পারি উপার্জনের ভিতর সেই দফাগুলো যাবে যেগুলো উনি পেয়ে থাকেন। আমরা একবার একটু হোয়াইট বোর্ডে লেখার চেষ্টা করি, তোমরাও লিখে নাও। উপার্জন 1, মূল বেতন, 2, বাড়ি ভাড়া ভাতা, 3, মহার্ঘ ভাতা, 4, চিকিৎসা ভাতা। এই 1, 2, 3, 4
এক, দুই, তিন, চার, এই চারটি দফা আমরা আপাতত উপার্জনের ভিতর লিখলাম। আরো কিছু উপার্জন দফা আসবে, এটা যখন আমরা সরাসরি উদ্দীপকের আলোকে সমাধান করতে যাব তখন আমরা পেয়ে যাব। এখন আমরা আসি কর্তন কি। এই কর্মকর্তার ভবিষ্যৎ সুযোগ সুবিধার জন্য, ভবিষ্যতে সুবিধা দেওয়ার জন্য প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে, নির্দিষ্ট পরিমাণে টাকা কেটে রাখেন, যা কর্তন। আমাদের উপার্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ দফা বাদ পড়েছে, সেটা আমি লিখে নিই, তারপরে আবার কর্তনের কথা বলছি। তোমরা 5 নম্বর দিয়ে লিখে নাও। 5 নম্বর দিয়ে আমি তোমাদের লিখে নিতে বললাম যাতায়াত ভাতা। তোমরা কর্মী 5 দাও, 5 কর্মীকে লিখে নাও যাতায়াত ভাতা। এরপরে আমরা ছিলাম কর্তনে, আবার কর্তনে ফিরে যাই। কর্তনের দিকে কি কি দফা আমাদের যেতে পারে, কি কি দফা আমরা কর্তনে দেখাবো, এগুলো আমরা একটু হোয়াইট বোর্ডে লিখবো। আমরা এক কথায় সংজ্ঞা শিখে নিলাম। কর্মকর্তার উপার্জন থেকে নির্দিষ্ট হারে, নির্দিষ্ট পরিমাণে যে অর্থ কেটে রাখা হয় তাকে কর্তন বলে। কি কি দফা আসতে পারে আমরা একটু লিখি। এক, ভবিষ্যৎ তহবিল। 2, গ্রুপ বীমা। 3, অগ্রিম বেতন কর্তন। 4, ঋণ গ্রহণের কিস্তি কর্তন। আমরা সবাই কম বেশি অবগত আছি। কর্মী একে দেখো লেখা হয়েছে ভবিষ্যৎ তহবিল। আমরা সবাই অবগত আছি একজন কর্মকর্তা বা অফিসার, তোমাদের পরিবারও থাকতে পারেন, পরিবারের সাথে যুক্ত থাকতে পারেন, তিনি যখন কর্মজীবন শেষে, এটা হতে পারে 57 বছর, এটা হতে পারে 58 বছর, 59 বছর, 60 বছর, এরপরে ওনার জীবনের কর্মজীবন শেষ হয়। কর্মজীবন শেষে উনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসাবে পেয়ে থাকেন। এই পেনশনের টাকা আমরা একে পেনশন বলেই চিনি বা পেনশন বলে জানি। এর বাংলা করলে হয় ভবিষ্যৎ নিধি বা ভবিষ্যৎ তহবিল। এই টাকাটা সরকারের পক্ষ থেকে এমনিতেই দেওয়া হয় না, বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনিতেই দেওয়া হয় না, এটা পূর্বেই কর্তন করে রাখা হয়। অর্থাৎ ওই কর্তনকৃত অর্থের সঙ্গে কিছু মুনাফা যুক্ত করে সমষ্টিগত পরিমাণ অর্থ একসঙ্গে বিদায়ী কর্মকর্তাকে, অবসর গ্রহণকারীকৃত কর্মকর্তাকে দেওয়া হয়, যেটা ভবিষ্যৎ তহবিল আমরা এখানে লিখলাম। নাম্বার 2তে দেখো আছে গ্রুপ বীমা। একজন কর্মকর্তা বা একজন কর্মচারী বা একজন শ্রমিক যখন নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে কাজ করেন, এই কাজের সাথে সাথে তার জীবনের ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকি হ্রাসকল্পে তার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের থেকে বীমার ব্যবস্থা করা হয়। এই বীমাতে সমস্ত কর্মীর একসঙ্গে, যেহেতু এটা গ্রুপ বীমা, এই বীমাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অথবা প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। এটা গ্রুপ বীমা। আমরা ফাঁকে ছোট্ট করে বীমার একটু সংজ্ঞা শিখে নেব। বীমা হবে তাই
তৃতীয় পক্ষ কর্তৃক বস্তু বা ব্যক্তির জীবনের ঝুঁকি গ্রহণকে বীমা বলে। আসলে বীমা এমন এক ধরনের চুক্তি, এটা ঝুঁকি গ্রহণের চুক্তি। যেরকম সৃষ্টিকর্তা না করুন দুর্ঘটনা ঘটলে আমরা কারো জীবন ফিরিয়ে দিতে পারি না, কিন্তু আর্থিক ক্ষতিপূরণ দিতে পারি। আর এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যবস্থা, এটাই বীমা ব্যবস্থা। আমরা কিছু কিছু ব্যক্তি বীমার ব্যাপারে খুবই উদাসীন আছি। আমরা সাধারণত বীমা করতে চাই না। এর জন্য প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বীমা করার জন্য উৎসাহিত করা হয়। বীমা ব্যবস্থা পরিচালনার জন্য শর্ত দিয়ে দেওয়া হয়। এজন্য আমরাও গ্রুপ বীমা করে থাকি। এরপরে দেখো আছে অগ্রিম বেতন কর্তন। কর্মকর্তা কর্মচারী সবসময়ের জন্য যথেষ্ট পরিমাণ আর্থিক সুবিধা আর আর্থিকভাবে সফল এমনটি বলা যাবে না, কারণ অর্থ এমনই একটা জিনিস সবসময়ের জন্যই অতি প্রয়োজনীয়। আমরা যারা সাধারণত এই কর্মের সঙ্গে যুক্ত আছি, মাস শেষে আমরা নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ পেয়ে থাকি, কিন্তু আমাদের এই প্রাপ্য অর্থর পরিমাণ নির্দিষ্ট, আমাদের অভাবের পরিমাণ অনির্দিষ্ট। অর্থাৎ যে পরিমাণ আর্থিক সুবিধা আমরা পেয়ে থাকি তার থেকে প্রদানের খাতগুলো আমাদের অনেক বেশি। তো দেখা যায় যে আমাদের গৃহীত আর প্রাপ্ত অর্থের পুরোটাই আমরা মাসের 20 বা 25 তারিখের ভিতর শেষ করে ফেলেছি। এমন সময় এমন একটা সমস্যা বা এমন একটা কাজের সৃষ্টি হলো বা এমন একটা দিকের সৃষ্টি হলো যেখানে বেশ কিছু পরিমাণ অর্থের প্রয়োজন। আমরা এইটা যখন অন্য কোনো খাত থেকে এই অর্থের সংস্থান করতে না পারি, অর্থের ব্যবস্থা করতে না পারি, তখন আমরা প্রতিষ্ঠান থেকে, সব প্রতিষ্ঠান পারে না, কিছু কিছু প্রতিষ্ঠান তার বেতনের অর্থ অগ্রিম গ্রহণ করে থাকেন 1 মাসের বা 2 মাসের। আবার দেখা যায় মাস শেষে গৃহীত অগ্রিমে পুরোটাই যদি রেখে দেওয়া হয়, তাহলে পরবর্তী মাসে ওই কর্মকর্তার জীবনযাত্রা পরিচালনা করা বেশ কঠিন। এমত অবস্থায় ওই কর্মকর্তা বা কর্মচারী বেতন থেকে নির্দিষ্ট অংশ প্রতি মাসে মাসে নিয়ে নেওয়া হয় আর কেটে রাখা হয়, যেটা পরবর্তীতে ওনার অগ্রিম বেতন কর্তন হিসাবে বিবেচিত হয়। এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে অগ্রিম কর্তন থাকবে এমনটি নয়। যিনি অগ্রিম বেতন গ্রহণ করবেন শুধুমাত্র তাকে এটি প্রদান করতে হবে, সবাইকে নয়। এরপরে আমরা আর যে দফাটি দেখলাম, ঋণ গ্রহণের কিস্তি কর্তন। ঋণ কেন? আর্থিকভাবে অভাবগ্রস্ত হয়ে একজন কর্মকর্তা বা কর্মচারী শ্রমিক কল্যাণ তহবিল, আমরা এটাকে ঋণ গ্রহণের কিস্তি কর্তন না বলে কল্যাণ তহবিলে কর্তন বলতে পারতাম। কল্যাণ তহবিলের থেকে এককালীন বেশ কিছু টাকা লোন বা ঋণ হিসাবে গ্রহণ করতে পারেন। এই ঋণের টাকাটাও ওই কর্মকর্তা বা কর্মচারীর বেতন থেকে একবারে সবটুকু রেখে দিলে পরবর্তীতে ওনার চলা বেশ খানিকটা কঠিন হয়। এর জন্য ঋণের কিস্তিটাও ধাপে ধাপে অল্প পরিমাণে করে প্রতি মাসে রেখে দেওয়া হয়। এই ঋণের কিস্তিটাও সব কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে কেটে রাখা হয় না। যে কর্মকর্তা বা কর্মচারী ঋণ গ্রহণ করবেন শুধুমাত্র তার বেতনের থেকে এই ঋণের কিস্তিটা গ্রহণ করা হবে। আমি রিপিট করছি, আমাদের আজকের ক্লাসটা ছিল বেতন ও মজুরির ধারণার উপরে। সেখানে আমরা প্রথমে শিখলাম বেতনের সংজ্ঞা কি। আমি এক কথা একটু বলি, মানসিক শ্রমের বিনিময়ে কর্মকর্তা বা কর্মচারীকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাকে বেতন বলে। মজুরি কি? একজন কর্মকর্তা কর্মচারী নয়, একজন শ্রমিককে তার
দৈহিক বা মানসিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে মজুরি বলে। বেতনের বিষয়ে আমার ব্যক্তিগত তরফ থেকে একটা উদাহরণ আমি দিয়েছি। মজুরির বিষয়ে আমাদের কলেজে বিল্ডিং তৈরির কাজে নিয়োজিত একজন ব্যক্তির উদাহরণ আমি দিয়েছি। পরবর্তী প্রশ্ন আমাদের ছিল, এই অঙ্কে কি কাজ করতে হয়? আমি তোমাদের বলেছিলাম, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে নিট বেতন তৈরি করতে হয়, অথবা মোট উপার্জন থেকে কর্তন বাদ দিয়ে নিট মজুরি নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, উপার্জনের ভিতর যাচ্ছে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, অন্যান্য ভাতা। আর কর্তনের ভিতর যাচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্তন, গ্রুপ বিমা কর্তন, অগ্রিম বেতন কর্তন, ঋণ গ্রহণের কিস্তি কর্তন। অর্থাৎ উপার্জনের টাকা একজন কর্মকর্তা বা কর্মচারী যদি 40,000 টাকা হয়, সেই 40,000 টাকা মোট উপার্জন থেকে মোট কর্তন 5,000 টাকা হলে 40,000 বিয়োগ 5,000 সমান সমান থাকে 35,000। এই 35,000 টাকাই হবে ওই কর্মকর্তা বা কর্মচারীর নিট বেতন। আমরা আগামী ক্লাসে নিট বেতন উদ্দীপকের আলোকে নির্ধারণ করব। একটি কথা আমি এখানে বলে রাখি, এই অধ্যায়টি অর্থাৎ বেতন ও মজুরির অধ্যায়ে বেতন মজুরি অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক, এবং এই অঙ্ক থেকে আমরা সহজে 10 নম্বর পেতে পারি। খুব কম পরিমাণ দফা, অর্থাৎ আমি উপার্জনের দিকে যে কয়েকটি দফা লিখেছি এর বাইরে খুব কম, বাইরে খুব বেশি দফা আসে না। আবার কর্তনের ভিতর যেগুলো লিখেছি এর বাইরে খুব বেশি দফা আসে না। অর্থাৎ মোট উপার্জন থেকে আমরা যখন কর্তন বাদ দিয়ে দেবো তখন নিট বেতন, আবার মোট মজুরি থেকে যখন নিট কর্তনকৃত মজুরি বাদ দেব তখন নিট মজুরি পেয়ে যাব। সহজ অধ্যায়, সহজ অঙ্ক। আমরা হোয়াইট বোর্ডে লেখা বিষয়গুলো, যে দফাগুলো এখানে আছে, এগুলো আমরা সবাই বোঝার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা সমস্যার সমাধান করব। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।